সর্বদলীয় জনগণের আন্দোলনে পরিণত হয়েছে এবং সেই জনগণের যে দাবি সেটা হচ্ছে যে এই সরকারের পদত্যাগ বা শেখ হাসিনার চলে যাওয়া। এখন হয়তোবা যারা আপনার এই মুহূর্তে গুম হয়েছিলেন, সদ্য ছাড়া পেয়েছেন, তাদের উপর তো দমন নির্যাতনের ছবি আপনারা দেখেছেন। আর আবার দুইজন কালকে বলেছেন একজনকে সবসময় ওষুধ প্রয়োগ করে ঘুম পাড়িয়ে রাখা হতো এবং আরেকজনকে মারধর করা হয়েছে ব্যাপক, যে আন্দোলন বন্ধের ঘোষণা দেওয়ার জন্য রাজি হন নাই বিধায় নির্যাতনের শিকার হয়েছেন। আমার মনে হচ্ছে যে এখানে বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের নেতারা একটু কৌশলী হয়েছেন, মানে খুব একটা রাজনৈতিক সরাসরি বক্তব্য দেন নাই, কিন্তু তো ঘুরিয়ে পেঁচিয়ে তো ওই কথাটাই বলা হচ্ছে যে, এবং সেখানে সরাসরি বলা হয়েছে 2 নম্বরেই আছে, আছে আপনার ওবায়দুল কাদেরকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এবং খুব সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী। ওবায়দুল কাদের সাহেবকে ওনার দল থেকে বহিষ্কার করতে হবে। আহ, এই মুহূর্তে আসলে আন্দোলনকারীদের মধ্যে এক ধরনের, ওরা যেটা বলছে যে এখনো সবার সঙ্গে সবার যোগাযোগ হয়ে উঠতে পারেনি, তারাও বিচ্ছিন্ন আছেন নানা জায়গায়। এটা এটা তো বোঝাই যাচ্ছে, যারা কেউ কেউ প্রকাশ্যে আছেন এদের বড় একটা অংশই আসলে আত্মগোপনে আছেন। কারণ যেটা হচ্ছে ঢাকা সহ সারা দেশে সরকার চিরুনি অভিযান চালাচ্ছে, এবং চিরুনি অভিযানের নামে যেটা হচ্ছে খুব হয়রানি এবং জনগণকে ভয়ভীতি প্রদর্শন করছে। আমরা যেটা শুনেছি যে যৌথ বাহিনী, সেনাবাহিনীর অংশগ্রহণে পুলিশ, র্যাব বা বিজিবির সদস্যরা গিয়ে বিভিন্ন বাড়ি বাড়ি ঢুকে আহ, বিশেষ করে স্কুল এবং কলেজ পড়ুয়া যদি কোনো ছেলে মেয়ে পাচ্ছেন তাহলে ধরে নিয়ে যাওয়ার ভয় দেখাচ্ছেন, ধরেও না নিয়ে যাচ্ছেন, এবং অনেক ক্ষেত্রে নিরীহ শিক্ষার্থীদের ধরে নিয়ে আবার অর্থের বিনিময়ে ছেড়েও দিচ্ছেন। তো এই অবস্থায় ধরেন আন্দোলনকারীদের পক্ষ থেকে একটু সমন্বিত হয়ে এক হয়ে এক ধরনের একটা কর্মসূচি দেওয়া একটু এই মুহূর্তে আমাদের মনে ভাবতে হবে। তারপরেও তারা দিচ্ছে, এবং এইখানে কিন্তু মোটামুটি যারা বিচ্ছিন্নভাবে কথা বলছেন, যেটা ধরেন নাহিদ ইসলাম বলছেন বা অন্যরা, কালকে তিনজন গুম হওয়া সমন্বয়ক ফিরে এসেছেন। ওনাদের মধ্যেও দুইজন ফেসবুকে পোস্ট দিয়ে তাদের অবস্থান জানিয়েছেন, এবং অন্যান্যরাও কালকে 52 জনেরও একটা বিবৃতি আছে। সবাই কিন্তু মোটামুটি একই কথা বলছেন যে তারা 9 দফা বা 8 দফা হলেও একটি কথা তারা বলছেন যে এই আন্দোলন আসলে কোটা সংস্কার আন্দোলনে আর সীমাবদ্ধ নেই, এটা একটা সর্বাত্মক সর্বদলীয় জনগণের আন্দোলনে পরিণত হয়েছে এবং সেই জনগণের যে দাবি সেটা হচ্ছে যে এই সরকারের পদত্যাগ বা শেখ হাসিনার চলে যাওয়া। এখন হয়তোবা যারা আপনার এই মুহূর্তে গুম হয়েছিলেন, সদ্য ছাড়া পেয়েছেন, তাদের উপর তো দমন নির্যাতনের ছবি আপনারা দেখেছেন। আর আবার দুইজন কালকে বলেছেন একজনকে সবসময় ওষুধ প্রয়োগ করে ঘুম পাড়িয়ে রাখা হতো এবং আরেকজনকে মারধর করা হয়েছে ব্যাপক, যে আন্দোলন বন্ধের ঘোষণা দেওয়ার জন্য রাজি হন নাই বিধায় নির্যাতনের শিকার হয়েছেন। তো এই অবস্থায় কেবল ছাড়া পেয়ে তাদেরকেও কৌশলে নানা কথা বলতে হচ্ছে, সরাসরি হয়তোবা নিরাপত্তা জনিত কারণে বা বিভিন্ন কারণে বলতে পারছেন না। মানে একটা জিনিস তো আমাদের স্বীকার করতে হবে, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশে আর কেউ নিরাপদ না। এরাও কিন্তু নিরাপদ না, সরকার দলীয় যারা লোকজন আছেন এরাও নিরাপদ না। কখন জনগণের প্রতিরোধের মুখে পড়েন এটাও একটা বিবেচনায় নিতে হবে। এবং সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে পরিস্থিতি, সরকার যেটা প্রমাণ বা প্রচার করার চেষ্টা করছে যে পরিস্থিতি শান্ত হয়ে গিয়েছে, সবকিছু নিয়ন্ত্রণে, বিষয়টা আসলে ওই রকম না। আমার মনে হয় যে এই জিনিসটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। এবং পাশাপাশি আরেকটা জিনিস যেটা হচ্ছে আপনার, এই যে সরকারের বাহিনীর লোকজন হাসপাতালে গিয়ে আহতদের আটক করার চেষ্টা করছে, বিভিন্ন হাসপাতালে গিয়ে যারা আহত হয়েছেন তাদেরকে খোঁজ খবর নিচ্ছেন বা তাদেরকে ধরে নেওয়ার চেষ্টা করছেন। তো এই জায়গায় এটাও একটা সমস্যা যে আহতরাও কিন্তু সুস্থিরভাবে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে পারছেন না। হাসপাতালগুলোতেও গোয়েন্দা সংস্থার লোকজন, পুলিশের লোকজন গিয়ে হানা দিচ্ছে। তো সব মিলিয়ে আমার কাছে এটাই মোটামুটি বলতে পারি যে সরি। সর্বশেষ তথ্য। আমি যেটা আপনি বলেছেন যে তাদের মধ্যে একটা আতঙ্কের ভয় আছে এবং তাদের মধ্যেও আ এখনো আতঙ্ক বিরাজ করছে যারা ঘুম থেকে এসেছে। কিন্তু সেই জায়গাটাতে এক দফার আন্দোলন, সেই এক দফার আন্দোলনে আমরা যে ৯ টি আল্টিমেটাম দেখলাম সেখানে প্রধানমন্ত্রীকে মাপ চাওয়ার জন্য বলা হয়েছে কিন্তু প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার জন্য বলা হয়নি। এটি কি তাদের একটা কৌশল নাকি উম তাদেরকে দিয়ে এটা বলানো হচ্ছে? না, এখন ধরেন ওইখানে যেটা বলা হচ্ছে যে প্রধানমন্ত্রীকে জাতির কাছে প্রকাশ্যে সব হত্যার দায় নিয়ে ক্ষমা চাইতে হবে, এটা আমার মনে হয় একটু কৌশলগতভাবে তারা বলেছে।
এখন প্রধানমন্ত্রী যদি সবগুলো হত্যার দায় নিয়ে জাতির কাছে ক্ষমা চান, তাহলে তো আর ওই প্রধানমন্ত্রীর পদে তার থাকাটা মুশকিল হয়ে যাবে। উনি তো নিজেই দায় নিয়ে নিচ্ছেন, এখন দায় নেওয়ার পরে এরকম একটা ব্যক্তি কি প্রধানমন্ত্রীর পদে আর থাকতে পারেন কিনা। তো আমার মনে হচ্ছে যে এখানে বৈষম্য নিরসন ছাত্র আন্দোলনের নেতারা একটু কৌশলী হয়েছেন, মানে খুব একটা রাজনৈতিক সরাসরি বক্তব্য দেন নাই, কিন্তু তো ঘুরিয়ে পেঁচিয়ে তো ওই কথাটাই বলা হচ্ছে যে, এবং সেখানে সরাসরি বলা হয়েছে 2 নম্বরেই আছে, আছে আপনার ওবায়দুল কাদেরকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে, এবং খুব সম্ভবত স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে। ওবায়দুল কাদের সাহেবকে না দল থেকে বহিষ্কার করতে হবে। ওনাদের শুধু মন্ত্রিত্ব থেকেই পদত্যাগ করলে হবে না, দল থেকে বহিষ্কার করতে হবে। ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। 9 দফায় যে বিভিন্ন দাবিগুলা বলা হয়েছে, এই দাবিগুলা ওরা বলছে এই দাবি, সরি, ওরা বলছে এই দাবি না মানলে আন্দোলন চলবে। এখন সরকারের পক্ষে তো এই দাবি মেনে নেওয়া সম্ভব না। যদি সরকার এই 9 দফার দাবির অর্ধেকও মেনে নেয়, সেই অবস্থায় তো তাদের পক্ষে সরকার চালানো কঠিন হয়ে যাবে, কারণ এই 9 দফার মধ্যে আরো আছে, ধরেন র্যাবের ডিজি, পুলিশের আইজিপি, ডিআইজি সহ যারা দায়িত্বশীল ছিলেন, ডিসিএসপি, এদেরকে বরখাস্ত করতে হবে এবং দ্রুততম সময়ে গণহত্যার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের চিহ্নিত করে হত্যা মামলা দায়ের করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর 9 দফার মধ্যে 9 দফা বলেন আর 8 দফা বলেন, যদি আপনি প্রথম 4টি বা 5টি দফাও মানেন, কিছু দাবি আছে যেগুলো ধরেন একদম সহজ দাবি, যে যেটা ইন্টারনেট খুলে দিতে হবে, বিশ্ববিদ্যালয় খুলে দিতে হবে, হল খুলে দিতে হবে, হ্যাঁ, হয়রানি বন্ধ করতে হবে, এগুলো তো ধরেন নর্মাল দাবি। এমনকি যদি বিশ্ববিদ্যালয়গুলোও খুলে দেয়, সেক্ষেত্রে যদি আবার বিশ্ববিদ্যালয়, তো আবার ছাত্র আন্দোলন চাঙা হয়ে উঠবে, কারণ এই যে তাদের যে এত এত সহযোদ্ধা মারা গেলেন, এখন এটা তো তারা সহজে মেনে নিবেন না। আমাদের বিভিন্ন পত্র পত্রিকায় বলা হচ্ছে বটে যে 100, 150, 200 মারা গিয়েছে, কিন্তু প্রকৃত হত্যার সংখ্যা আরো বেশি, আহতের সংখ্যা আরো বেশি। তো এই যে আহত নিহতের যে আমরা যে আহাজারি, তাদের আত্মীয় স্বজন, মা ভাই বোনদের যে আহাজারি আমরা সামাজিক গণমাধ্যমে দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর সব দৃশ্য, এটা তো ভোলা যায় না, এটা দেখা যায় না আসলে বেশিক্ষণ। এটা স্বাভাবিক সুস্থ মানুষের পক্ষে এইরকম রক্তাক্ত আপনার যে লাশের শহর হয়ে পরিণত হয়েছে ঢাকা, সেইটা তো দেখা সম্ভব না। এখন ছাত্ররা আবার জনগণ তো এটা মেনে নিবে না। তারা হয়তো বা একটু সাময়িক বিরতি দিয়েছে, কারণ গণ আন্দোলনে বা এই ধরনের গণসংগ্রামে একটু মাঝামাঝি বিরতি নিতে হয়। আপনি রাজনীতিতে এই আন্দোলনে ঢেউয়ের মতো আসে, হ্যাঁ, একটা ঢেউ উঁচু আসবে আর একটা ঢেউ ঢেউ নিচু আসবে। তাই আমি মনে করি যে তা বড় ধরনের একটা ঢেউ এসেছিল, এবং সেই ঢেউ হচ্ছে সরকারের ভিত নাড়িয়ে দিয়েছে। সরকার এক ধরনের মানে এটা তো আপনি সেনাবাহিনী নামিয়েছে, এটা তো আপনার সর্বশেষ প্রচেষ্টা। এখন সেনাবাহিনী তো আর সারা বছর এই সরকার পাহারা দিয়ে রাখবে না, এবং সেনাবাহিনী চাইলেও পারবে না। সেনাবাহিনীর বিরুদ্ধেও দেশে ও দেশের বাইরে জনমত সংগঠিত হচ্ছে এবং খুব সম্ভবত সেনাবাহিনী একটা বড় ধরনের ভুল করেছে আমি মনে করি, এই এই অপারেশনে তারা যুক্ত হয়ে। জাতিসংঘের কাছে কিন্তু সাধারণ মানুষরা যাচ্ছে, প্রবাসী বাংলাদেশি যারা আছেন তাদের একটি অংশ কিন্তু আমি যতটুকু জানি ইতিমধ্যে জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলেছেন, এবং জাতিসংঘকে তারা সেই ছবি এবং ভিডিও দেখিয়েছেন যে তারা ইউএন এর গাড়ি ব্যবহার করে সিভিল আনরেস্ট দমনে ব্যবহার করছেন, এবং সেই হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, সেনাবাহিনীর লোগো সম্বলিত চিহ্ন সম্বলিত হেলিকপ্টার থেকে গুলি ছোড়া হয়েছে, সেই গুলিতে মানুষ নিহত হয়েছে, এমনটা অভিযোগ কিন্তু জাতিসংঘের কাছে যাচ্ছে। তো সেই জায়গায় সেনাবাহিনী যে তার কমফোর্টের জায়গায় থাকবে সেটাও কিন্তু মনে হচ্ছে না, কারণ আমি সেটা বলি, বারবার বলছি, বিভিন্ন জায়গায় বলেছি যে এর আগে যে আন্দোলনগুলো হয়েছে বা তারা যেই কায়দায় আন্দোলন দমিয়েছে, সেইখানে কিন্তু রাজনৈতিক দলগুলোর আন্দোলন দমিয়েছে। ধরেন এর আগে বিএনপি ছিল বা হেফাজতের মুভমেন্ট, তারা যেভাবে দমিয়েছে, এটা কিন্তু বিএনপি বা হেফাজত বা ওই রকম রাজনৈতিক দল বা ধর্মীয় ইসলামপন্থী সংগঠনগুলোর আন্দোলন না, এটা একটা গণমানুষের সর্বাত্মক আন্দোলনে পরিণত হয়েছে। সরকার বলার চেষ্টা করছে যে এটা বিএনপি জামাত, বিএনপি জামাত, আসলে বিএনপি জামাতের এখানে হয়তোবা সমর্থন থাকতে পারে, পার্টিসিপেশন থাকতে পারে, কিন্তু আন্দোলনটা হচ্ছে গণমানুষের, গণ আন্দোলন। এই বার্তাগুলো কিন্তু বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে এবার। আমাদের জার্মানির গণমাধ্যমগুলোতে ব্যাপক কাভারেজ হয়েছে আপনার, যে এটা যে আসলে জনমানুষের আন্দোলন, এটা যে আসলে সেই তথাকথিত ইসলামপন্থী বা রাজনৈতিক দলের আন্দোলন না, যেটা আমাদের সরকার বারবার বলে থাকে যে এই ইসলামপন্থীরা জেগে আসতেছে, ক্ষমতা দখল করবে, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে, তাদের যে অপপ্রচারণা, এটার পশ্চিমা বিশ্বে এখন কাজ করছে না। আপনি ফরাসি সংবাদপত্রগুলোতে নিয়মিত সংবাদ প্রকাশিত হচ্ছে, নিউ ইয়র্ক টাইমসে লিড স্টোরি হয়েছে, ব্রিটিশ দৈনিকগুলোতে সংবাদ প্রকাশিত হচ্ছে, অস্ট্রেলিয়া নিউজ হচ্ছে, চাইনিজ জাপানিজ পত্রিকাগুলোতে
এই যে ছাত্র আন্দোলন দমনের নিউজ হচ্ছে, আপনার কলকাতায় কিন্তু দেখবেন যে প্রতিদিনই কম বেশি মিছিল হচ্ছে, সেখানকার যে ছাত্র সংগঠনগুলো আছে, সর্বভারতীয় স্টুডেন্ট ফেডারেশন, তারা সমাবেশ মিছিল করছে। তা এই সব কিছু মিলিয়ে আমার মনে হচ্ছে যে পরিস্থিতি সরকারের অনুকূলে না। সরকার তো আসলে দেখানোর চেষ্টা করবে যে সবকিছু অনুকূলে আছে, সেটা তো আপনার উম, যে কোনো স্বৈরশাসকের পতনের দিনই তো তারা বলে না সবকিছু ঠিকঠাক আছে। ইরাক যেদিন দখল হয়ে যায়, সেই ইরাকের তথ্যমন্ত্রী, সাদ্দামের তথ্যমন্ত্রী তো বলেছিলেন যে বাগদাদ দখল তো দূরের কথা, তারা ইরাকেও প্রবেশ করতে পারেনি। তার কয়েক ঘন্টা পরেই হুড়মুড় করে কিন্তু যৌথ বাহিনী বাগদাদ পুরোটাই দখল করে ফেলেছিল। জি।